তোর মতো মেয়েকে থামানোর একটাই উপায় আছে। এটা বলল ঠান্ডা কণ্ঠে এবং পর মুহূর্তেই রোজার পায়ে গুলি করল। কিছু বুঝে ওঠার আগেই গুলিটা সোজা রোজার পায়ের পাশ দিয়ে ছেঁচে বেরিয়ে গেল। ভাগ্যবশত পুরোটা ঢোকেনি, কিন্তু তীব্র আঘাত দিল। রোজা চিৎকার করে উঠল না, শুধু একটা তীক্ষ্ণ নিঃশ্বাস নিল এবং তার পা, শক্ত পা কেঁপে উঠল। পায়ের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। রোজা এক হাত দিয়ে চেপে ধরল নিজের পা। সে ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকলো। এক পর্যায়ে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকলো। তার চোখে তখনও লড়াই করার তীব্রতা ছিল, কিন্তু শরীর আর সেই প্রতিরোধ করতে পারল না। রোজার পা আর সাপোর্ট দিতে পারছিল না। ব্যথার চাপ তাকে টেনে নিয়ে এলো মাটির দিকে। ধীরে ধীরে সে ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। হাতে পায়ে ধরে রেখে কষ্টটা সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি ততক্ষণে ক্ষীণ হয়ে আসছিল। তাকে ঘিরে থাকা লোকগুলো তার এই দুর্বল অবস্থার সুযোগ নিল। তারা ঝাঁপিয়ে পড়ল, তার হাত পা আর পা বাঁধতে শুরু করলো। তাদের শিকারে পরিণত হয়েছে রোজা। এই মুহূর্তটা যেন জাভেদের জন্য জয়ের মুহূর্ত। রোজা তখন নিঃশব্দে তাদের প্রক্রিয়া দেখছিল, চোখে অসম্ভবের এক জ্বলন্ত আভা। তার মাথা তীব্রভাবে ঘুরছিল, কিন্তু সে বুঝতে পারছিল এটাই তার জন্য এক কঠিন মুহূর্ত। রাতের আকাশ যেন এই মুহূর্তের সঙ্গে মিলিয়ে হঠাৎ করেই ভারী মেঘে ঢেকে যায়। গাছের পাতাগুলো কাঁপতে থাকে, আর বাতাসে ঝড়ের ইঙ্গিত। হঠাৎ করেই আকাশ ফেটে যায়, বৃষ্টি নেমে আসে ঝমঝম শব্দে, যেন পুরো পৃথিবীটাই কান্নায় ভেসে যাচ্ছে। প্রতিটি বৃষ্টির ফোঁটা মাটিতে আঘাত হেনে সেই যন্ত্রণার ছন্দ তৈরি করছে। রোজার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। গায়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো যেন তার রক্তাক্ত দেহের যন্ত্রণা মুছে দিতে ব্যর্থ। ঠান্ডা বৃষ্টির স্পর্শে শরীরের ঘা যেন আরো বেশি কষ্ট দিচ্ছে। কিন্তু রোজা খুব দুর্বলতার সঙ্গে লড়াই করছে। বৃষ্টির ধারাপাতে তার চারপাশ ঢেকে যাচ্ছে। রাতের অন্ধকারে ঝরঝরে বাতাস আর বৃষ্টির শব্দে যেন পৃথিবীর সবকিছু থেমে আছে। সবাই ভিজে যায় বৃষ্টিতে। ভেজা অবস্থাতেই জাভেদ ধীরে ধীরে রোজার চারপাশে ঘুরে বলতে থাকলো। তুমি কি ভেবেছিলে খুকি? একা আসলে কিছু করতে পারবে? তুমি জানো না এই খেলাটা আমারই বানানো? রোজার দিকে বন্দুক তাক করে আবারও বলল। তোমার জীবনের শেষ মুহূর্তে এসে তুমি কি ভাবছো? তোমার সাহস এখন কোথায়? রোজা সবকিছু হারালেও তার ভেতরের শক্তি তখনও তাকে দমাতে পারছে না। সে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতে থাকলো। রোজা কাপা কণ্ঠে বলল। তুই আমাকে কখনোই পুরোপুরি হারাতে পারবি না জাভেদ। আমি যেখানে আছি সেখানেই তোর খেলা শেষ হবে। জাভেদ কিছুক্ষণ তাচ্ছিল্য হেসে চোখের ইশারায় রনিকে কিছু একটা বলে। রনি মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর তাদের লোকজনের ভিড় থেকে বের করে আনে মাস্ক পরিহিত একটি মেয়েকে। রোজা নিভু নিভু চোখে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। জাভেদ রায়ান চোখের ইশারায় রোজাকে দেখতে বলে মেয়েটাকে। কিছুক্ষণ পর আগন্তুক মেয়েটি নিজের মাস্ক খুলে ফেলে। রোজা চোখ বন্ধ করে আবারও তাকায়, বোঝার চেষ্টা করে সে যেটা দেখছে সেটা সত্যি কিনা। আগন্তুক মেয়েটি তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে, তার ঠোঁটে শয়তানি হাসি বিদ্যমান। রোজা অস্ফুট স্বরে বলে ওঠে। যে বা আহমেদের হাত শক্ত করে স্টিয়ারিংয়ে ধরা। গাড়ির ইঞ্জিনের গর্জন যেন তার বুকের ভিতরের তীব্র দুশ্চিন্তার প্রতিফলন। মাথার ভিতর একটাই চিন্তা, রোজা বিপদে আছে। রাস্তায় গাড়ি, সিগন্যাল সব যেন অস্পষ্ট হয়ে গেছে তার জন্য। তীব্র গতিতে গাড়ি ছুটছে, আর তার হৃদস্পন্দন সেই গতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। এক মুহূর্তের জন্যেও স্থির হতে পারছে না সে। বুকের ভিতর যেন আগুন জ্বলছে, সময় যেন ফুরিয়ে যাচ্ছে। আহমেদ মনে মনে বিড়বিড় করতে থাকলো। জাভেদের বাচ্চা, আমার রোজার কিঞ্চিত পরিমাণ কিছু হলে তোর শরীর কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাওয়াবো আমি। আহমেদ গাড়ির গতি বাড়িয়ে দিল। সৌরভের কাছ থেকে খবরটা শোনা মাত্রই আহমেদের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে আগে থেকেই জানতো জাভেদ খুব তাড়াতাড়ি এমন কিছু করবে, তৈরি ছিল সে। কিন্তু রোজা যে এমন বোকামো করবে আহমেদ সেটা স্বপ্নেও ভাবেনি।
মুষলধারে বহমান বৃষ্টিটা ঝিরিঝিরি বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। রোজা এখনো হাঁটু গেড়ে বসে রয়েছে কর্দমাক্ত মাটিতে। তার হাতগুলো পেছন থেকে বাঁধা এবং পায়ে তার অসহ্য যন্ত্রণা। রক্ত পড়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়ে শরীরে জমাট বেঁধে গিয়েছে, কিন্তু রোজার মনে অন্য চিন্তা। সে যদি এখন পারতো তাহলে নিজেই নিজেকে খুন করে ফেলতো। রোজা নিভু নিভু চোখে তাকিয়ে রয়েছে তার সামনে থাকা জেবা এবং জাভেদের দিকে। খুব কষ্টেই চোখ দুটো খুলে রেখেছে সে। নিজের পায়ে গুলি লেগে হওয়া ক্ষতটা ভুলে গিয়ে বোঝার চেষ্টা করছে পরিস্থিতিটা। জেবা দেশের একজন মোটামুটি অন্তত সমালোচনায় এগিয়ে থাকা নায়িকা। সে জাভেদের মতো একজন ক্রিমিনালের সাথে কি করছে? তাদের সম্পর্কটাই বা কি? জাভেদ তার হাতে থাকা বন্দুকটা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকলো, তোর কি একটুও ভয় নাই রে? এভাবে একটা গুলি করলাম, তাও একটুও ভয় লাগছে না? রোজা সূক্ষ্ম বাঁকা হাসি দিল। সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল সেই হাসিটা। দুর্বল কণ্ঠে বলে উঠল, তুই যদি আমাকে সত্যিই মারতে চাইতি তাহলে এখনো বাঁচিয়ে রাখতি না, অনেকক্ষণ আগেই মেরে ফেলতি। জাভেদ রোজার বুদ্ধিমত্তা দেখে ঠোঁট উল্টিয়ে নীরবে বাহবা দিল। রোজা আবারও বলল, আমি খুব ভালো করেই জানি তুই আজকে আমাকে মারবি না। হয়তো বা তোর মাথায়ও আমার মতো সেই চিন্তা আছে যে মারলে তিলে তিলে মারবো, যেমনটা আমার মাথায় আছে। তোকে তো আমি সহজে মারবো না জাভেদ, তিলে তিলে কষ্ট দিয়ে নির্মমভাবে মৃত্যু উপহার দিব তোকে। জেবা ফিক করে হেসে দিল। সবাই মুচকি হাসল, যেন রোজা কোনো অসম্ভব কথা বলেছে। রোজা নিজেও একটু হেসে বলল, আর বাকি রইলো ভয়ের কথা। ভয় তো তুই আমাকে পাস, প্রমাণ দেখবি? এই যে ভয়েই তো আমার হাত বেঁধে রেখেছিস। আবার নিজের নিরাপত্তার চিন্তা, আবার নিজের নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমার পায়েও কাঁচা হাতের একটা গুলি করলি। পরিস্থিতি নিজেই বলে দিচ্ছে কে কাকে সবচেয়ে বেশি ভয় পায়। জাভেদের মুখ এবার চুপসে যায়। মেয়েটা সত্যিই অনেক বুদ্ধিমতী। রোজার কথা তো আসলেই মিথ্যা নয়। রোজাকে এই মুহূর্তে অচল করে দেওয়াই তার মূল উদ্দেশ্য ছিল। সেও তো খোঁজ নিয়েছে। এই 3 বছরে তো রোজা এমনভাবে নিজেকে তৈরি করেছে, বর্তমানে সে কোনো বলবান শক্তিশালী পুরুষের থেকে কম নয়। 20 থেকে 25 জনকে সে একাই কাবু করতে সক্ষম। রোজার হাত পা খোলা রেখে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো বোকা জাভেদ নয়। জাভেদ নিজের দুর্বলতা লুকিয়ে হেসে বলল, ঠিকই ধরেছিস। এটাও সত্যি যে এখন তোকে মারবো না, কিন্তু তোকে আজকে একটা সত্যি কথা জানাতে চাই, যেটা তোর জানাটা খুব প্রয়োজন। রোজার ভ্রু কুঁচকে গেল। জাভেদ রায়ান চেবার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটাকে চিনিস তো, ভালো করে দেখ, তাই না? রোজা দুর্বল চোখে তাকালো জেবার দিকে, যে এখন শয়তানি হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। জাভেদ বলে উঠল, অনেকদিন ধরেই একটা মিথ্যে পুষে রেখেছিস তুই মনের মধ্যে, বুঝলি? তাই এখন সত্যিটা জেনে যাওয়া খুব ভালো। বেচারা আহমদের জন্য আমার নিজেরই কষ্ট হয়। জাভেদ জেবার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। জেবা এবার খুব ভাব নিয়ে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, জানোই তো আমি আহমেদকে অনেক ভালোবাসি। রোজার কুচকানো ভ্রু আরো কুচকে গেল। জেবার মতো একটা মেয়ের মুখে ভালোবাসি শব্দটা ঠিক মানাচ্ছে না। সুস্থ স্বাভাবিক থাকলে সে এখনই একটা চড় মারতো জেবার গালে। ফালতু মেয়ে। জেবা তার সূক্ষ্ম অভিনয় দ্বারা অসহায় কণ্ঠে উঠল, কিন্তু আহমেদ তো আমার ভালোবাসাটা বুঝলো না। সেই তো ডুবে আছে অন্য কারোর মধ্যে। এই কারণেই তো আমাকে উল্টো পথ ধরতে হলো। আহারে বেচারা আহমেদ, কিছু না করেও আমার কাছে অপরাধী হয়ে রয়েছে। রোজা এবার থমকে গেল। মস্তিষ্ক অচল হয়ে পড়ল তার। অনাকাঙ্ক্ষিত কিছু শোনার জন্যে তার মস্তিষ্ক টকবক করে উঠল। রোজা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল না। সে যেটা ভাবছে তা যেন না হয়। তার মস্তিষ্ক বলছে আহমেদ যেন নির্দোষ না হয়। সে নির্দোষ হলে রোজা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু তার বেহায়া মন আবার বলছে, এই মেয়েটা বলুক, সবাই প্রমাণ করে দিক যে তার আহমেদ নির্দোষ। তার আহমেদ কখনোই তাকে ঠকাতে পারে না। আহত রোজা আর বেশি কিছু ভাবতে পারল না। দোটনায় ডুবন্ত রোজার দিকে তাকিয়ে চেবা সূক্ষ্ম বাঁকা হাসল।
ফ্ল্যাশব্যাক। স্যার, একটু আগে স্টুডিওতে অভিনেত্রী জেবা এসেছে। অদ্ভুত আচরণ করছে সবার সাথে। সে আপনার সাথে দেখা করতে চায়। আহমেদ তার নতুন গানের লিরিক্স পর্যবেক্ষণ করছিল। তার মন মেজাজ খুবই ফুরফুরে ছিল আজকে, কারণ সে খবর পেয়েছে রোজা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে, আবার রীতিমতো চলে আসতেও পারে। সে তো রোজার সাথে যোগাযোগ করতেই পারছে না। অসভ্য মেয়েটা তো তার ফোন বন্ধ করে রেখে গিয়েছে। এমনিতেই রোজার জন্য আহমেদের মন খারাপ ছিল। এর মধ্যে সৌরভের বলা কথাটাই আহমেদের মাথায় রক্ত চড়ে গেল। আবার সাথে দেখা করতে চাই মানে? ওনাকে ঢুকতে দিয়েছে কে? আহমেদের বলতে দেরি হয়, দরজা দিয়ে জেবার আগমনের দেরি হয় না। পেছন থেকে সমস্ত সিকিউরিটি গার্ড জেবাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু জেবা জোর করে আহমেদের কেবিনে ঢুকে পড়ে। জেবার পরনে ওয়েস্টার্ন পোশাক, সে এতটাই টাইট টপস পরেছে যে শরীরের প্রত্যেকটা ভাঁজ ফুটে উঠেছে। আহমেদ বিরক্তিতে চোখ ফিরিয়ে নিল, দুই আঙ্গুল দিয়ে নিজের কপাল ঘষে কাছুমাছু হয়ে থাকা সৌরভের দিকে তাকালো। সৌরভ অপরাধীর মতো করে বলে উঠল। জেবা এবার টাল মাটাল হয়ে আহমেদের কাছে চলে আসলো। এরপর টলমল কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? চলে যাও এখান থেকে। আমি আর আহমেদকে প্রাইভেট 5 মিনিট স্পেন্ড করতে দাও। আহমেদের ভ্রু কুঁচকে যায়। সে খুবই বুদ্ধিমান একজন পুরুষ, আর ভাবতে সময় লাগে না যে এখন যদি সবার সামনে জেবা তার সাথে উল্টো পাল্টা কথা বলে, তাহলে এসব কথা মিডিয়াতে যেতে বেশি সময় লাগবে না। জেবা যে আহমেদকে বাজেভাবে ডিস্টার্ব করে সেটা শুধুমাত্র সৌরভই জানে। আহমেদ সৌরভকে ইশারা করলো। সৌরভ সাথে সাথে সবাইকে নিয়ে আহমেদের কেবিন থেকে বেরিয়ে এলো। এবারে জেবা খুব খুশি হলো যেন। সে এগিয়ে এসে আহমেদের গলা জড়িয়ে ধরে বলল, বেবি, আই রিয়েলি মিস ইউ। এবার আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আহমেদ অবাক হয়ে বলে উঠল। মিস জেবা, আপনি ড্রিঙ্ক করেছেন? জেবা ভাবান্তর হলো না, টালমাটাল কণ্ঠে আবারও বলল, বেবি, তুমি আবারও আমাকে আপনি করে বলছো। ইটস নট ফেয়ার। তুমি করে বলো। হ্যাঁ করেছি, তোমার জন্যই জান। দেখো আমি কত সুন্দর ড্রেস পরেছি। এবার তুমি আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না, তাই না? প্লিজ বলো। আহমেদের মাথা ঘুরতে শুরু করলো। এই মেয়ে ড্রিঙ্ক করে তার স্টুডিওতে এসেছে, এখন আবার তাকে উল্টো পাল্টা কথা বলছে। কোনো মতে আহমেদ জেবাকে সরিয়ে দিতে চাইলে জেবা তার গলা চেপে জড়িয়ে ধরে রাখলো। আহমেদের সাথে তো জেবা পেরে উঠতে পারবে না। আহমেদ কোনো মতে তার গলা থেকে জেবার হাতটা সরিয়ে চেপে ধরলো এবং বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন মিস জেবা। আমি এর আগে আপনাকে সাবধান করেছিলাম। এবার আমি বাধ্য হব পুলিশকে কল দিতে। জেবা বাঁকা হেসে বলল, পুলিশকে কল দিয়ে তুমি কি বলবে বেবি? উল্টো আমি যদি পুলিশকে বলি তুমি আমাকে নিজে স্টুডিওতে ডেকে পাঠিয়েছো, তাহলে কি হবে? আহমেদের এবার মেজাজটা খুব খারাপ হয়ে যায়। সে জেবাকে কেবিন থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে, আর এদিকে জেবা চেষ্টা করছে আহমেদের কাছে যাওয়ার জন্য। এরকম হাতাহাতির এক পর্যায়ে জেবা নিজেকে সামলাতে পারে না এবং সোফাতে পড়ে যায়, কিন্তু তার এক হাত ছিল আহমেদের গলায়, যে কারণে আহমেদেরও টাল সামলাতে না পেরে জেবার উপর উপুর হয়ে পড়ে যায়। আহমেদ মহা বিরক্তিতে তার হাতটা সরানোর চেষ্টা করে, কিন্তু সেটাও পারছে না। ফলে পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে যায় যে জেবা থাকে শুয়ে এবং তার ওপর কোনো মতে উপুর হয়ে থাকা আহমেদ তার নিজের কলারে থাকা জেবার হাতটা ধরে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই আগমন ঘটে রোজার। খট করে দরজা খুলে যাওয়ার শব্দতে আহমেদ চমকে তাকায়। এই সময় যদি মিডিয়ার লোকজনও হতো তাও হয়তো এত ভয় পেত না সে, কিন্তু রোজাকে দেখে তার মস্তিষ্ক অচল হয়ে পড়ল। রোজা নিঃশব্দে বসে আছে। চারিপাশে ঝিরিঝিরি বৃষ্টি এখনো বিদ্যমান, তাই ঠান্ডা কাঁধ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। পুরো দেহটা ভিজে গেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই।
সে আজ এই মাটির মতোই ভারী আর অবশ হয়ে আছে, যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সত্যটা জানতে পেরে তার বুকের ভিতর এক ধাক্কায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। আহমেদ যে নির্দেশ, এতদিনের ভুল ধারণা যে এক মিথ্যা চাল ছিল, তা ভেঙে পড়েছে তার সামনে। রোজার ঠোঁট শুকনো, মাটি হাতের মুঠোয় চেপে ধরে যেন নিজের অপরাধ বোধ থেকে পালাতে চায়। এতদিন ধরে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যায়ভাবে দূরে সরিয়ে রেখেছে, অথচ সে জানতই না আহমেদের হৃদয়ের গভীর ভালোবাসার কথা। নিজের ভেতরকার এই সত্য মেনে নেওয়াটা যেন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির শব্দের মাঝে রোজা একাই বৃষ্টির ফোঁটায় হারিয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, অথচ সেই কষ্টটা প্রকাশ করার কোনো ভাষা নেই। রোজার চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। বৃষ্টির জন্যে সেটা হয়তোবা বোঝা সম্ভব হচ্ছে না, কিন্তু তার চোখ অশ্রুসিক্ত হয়ে লাল হয়ে গিয়েছে। রোজা শেষ কেঁদেছিল তার বাবা মারা যাওয়ার সময়। গত 3 বছর ধরে সে আর কখনো কাঁদেনি, তবে আজ তাকে আবারও কাঁদতে হলো। রোজার মনে পড়তে লাগলো একে একে আহমেদ এবং অহনার কথা। অহনা বলেছিল, ম্যাম, আপনি হয়তো বা সেই দৃশ্যের আগের দৃশ্যটা দেখেননি। আগের দৃশ্যটা দেখলে হয়তো বুঝে যেতেন স্যার নির্দোষ ছিল। আহমেদও তো স্পষ্ট স্বরে বলে দিয়েছিল। রোজা, আমি জানি তুমি খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে, এবং যেদিন জানতে পারবে সেদিন নিজেই কষ্ট পাবে। রোজার এখন মরে যেতে ইচ্ছে করছে। তার মন বলছে যে জাভেদ তাকে এখনই গুলি করে দিক, তবে এবার পায়ে নয়, তার বুকের মধ্যে ঠিক বামে একটা গুলি করে দিক। ঝাঁঝরা হয়ে যাক তার বুকটা, যে বুকে একটুও মায়া ভালোবাসা কিচ্ছু নেই। ক্ষতবিক্ষত হয়ে যাক তার হৃদয়, যে হৃদয় এখনো আহমেদকে বুঝতেই পারেনি। রোজার এসব চিন্তা ভাবনার মধ্যেই জেবা বলে উঠল, তবে মজার বিষয় কি জানো, আমি ওই দিন ড্রিঙ্কস করিনি, আমি একদম স্বাভাবিক ছিলাম। আসলে আমার একটা প্ল্যান ছিল। সেই সময় আমি তো ভেবেছিলাম যে আমি তখন আহমেদের কাছাকাছি যাব, আর সেই সময় মিডিয়ার লোক এসে আমাদের সেই অবস্থায় দেখে ফেলবে। আমি তো মিডিয়ার লোকদেরকে আগেই খবর দিয়ে দিয়েছিলাম, এবং এরপর একটা জানাজানি হওয়ার পর আহমেদ বাধ্য হয়ে নিজের পপুলারিটি বাঁচাতে আমাকে বিয়ে করে ফেলবে। কিন্তু কি আর বলবো, মাঝখান থেকে তুমি এসে প্ল্যানটাই ভেস্তে দিলে। রোজা নিভু নিভু স্বরে কিছু বলতে যাবে, ঠিক তখনই দূরে গাড়ির আওয়াজ শোনা গেল। রাত্রির নীরবতা যেন সেই শব্দে ভেঙে পড়ল। রোজা চোখ বন্ধ করে সেই শব্দ শুনল। এই গাড়ির শব্দটা খুব চেনা লাগছে তার। কেন যেন তার বুকটা ধুকপুক করছে। কেন যেন রোজার মনে হচ্ছে আহমেদ এখানে আসছে। রোজার ভাবনা শেষ হয়নি, তার মধ্যেই একটা গাড়ি হঠাৎ করেই তাদের মধ্যে এসে দাঁড়ালো। গাড়িটার দিকে সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল। রোজার চোখের পাপড়ি দিয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। কোনো মতে কষ্ট করে গাড়িটার দিকে ভালো করে তাকালো সে। সঙ্গে সঙ্গে তার বুকটা ধক করে উঠল। এই গাড়িটা তার চেনা, খুব চেনা। রোজা ঠোঁট কামড়ে বড় করে শ্বাস নিল। এই শ্যামপুর নামে জায়গাটার কথা শুধুমাত্র আহমেদই জানে। রোজার এখন উচিত ছিল আহমেদের এখানে আসার জন্য খুশি হওয়া, কিন্তু সে খুশি হতে পারল না। অপরাধ বোধ জেগে উঠল তার মনের মধ্যে। সে কিভাবে এখন আহমেদের সামনে গিয়ে দাঁড়াবে, কিভাবে তাকে মুখ দেখাবে? এদিকে জাভেদ সহ সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। এখানে তো কারো আসার কথা নয়, এটা একটা জনবসতিহীন এলাকা। এরকম জায়গায় কোনো মানুষ আসা যাওয়া করে না। এই গাড়িতে কে এলো? আহমেদ গাড়ির ইঞ্জিন থামিয়ে একটুও দেরি করল না। দরজা খুলে বেরিয়ে এলো। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা, চোখে জ্বলন্ত আগুন। সেই আগুন যা শুধু একজন প্রেমিকের চোখেই থাকে, যখন তার ভালোবাসার মানুষ বিপদে পড়ে। আহমেদকে দেখে সবাই অবাক হয়ে গেল। শুধুমাত্র অবাক হলো না রোজা, সে চোখ বন্ধ করে মাটির দিকে মুখ নামিয়ে রাখল। আহমেদকে দেখে জেবা খুব ভয় পেল। কোনো রকম ভিড়ের মধ্যে ঢুকে কেটে পড়ল সে।
এত ভিড়ের মধ্যেও আহমেদের চোখ পড়ল কর্দমাক্ত মাটিতে নিঃস্ব হয়ে পড়ে থাকা রোজার দিকে। রোজার দিকে চোখ পড়তেই তার ভিতরটা যেন এক মুহূর্তে ছিঁড়ে গেল। রোজার এই অবস্থা, শরীর ক্ষত বিক্ষত, রক্তের আভা, তা দেখে আহমেদ নিজেকে সামলে রাখতে পারল না। তার হৃদয়ে কষ্ট, কিন্তু মুখে চরম আত্মসংবরণ। রোজা, আহমেদ ফিসফিস করে বলে উঠল, যেন রোজার নামটি উচ্চারণ করতেই তার ভিতরকার সমস্ত ভালোবাসা ঝরে পড়ল। রোজা ঠিক শুনতে পেল, কেউ খুব কষ্টে তার নামটা ধরে ডেকেছে। সে শুনতে পেল, কিন্তু তাও মুখ তুলে তাকালো না। সবাই ভেবেছিল জাভেদ হয়তোবা আহমেদকে দেখে ভয় পাবে, কিন্তু জাভেদের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তার চোখে অবজ্ঞা ফুটে উঠল। এখানে কিভাবে? তুমি তো একটা গায়ক। গায়ক হয়ে কি এখানে নাটকগিরি করতে এসেছো? সে উপহাস করে বলল, কিন্তু আহমেদের চোখ এক পলকও জাভেদের দিকে যায়নি। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে সোজা রোজার দিকে দৌড়ে গেল। তার চোখ শুধুই রোজা। তার এই আগমনে যেন চারিপাশের বাতাসেও এক ধরনের উত্তেজনা এসে গেল। আহমেদ তো তখন থেকে মনে মনে ভেবেই রেখেছিল যে এখানে এসে আগে জাভেদকে নিজ হাতে খুন করবে, কিন্তু রোজাকে দেখার পর আশেপাশে তার আর কিছু খেয়ালে থাকলো না। আহমেদ দৌড়ে এসে ভিজে যাওয়া রোজাকে চেপে ধরল। রোজার বুকটা দুহাতে চেপে ধরে উত্তেজিত স্বরে বলল, তুমি ঠিক আছো রোজা? ব্যথা পেয়েছো? ওরা কি তোমাকে আঘাত করেছে? কোথাও লেগেছে? দেখাও তো আমাকে। আহমেদের কথা এলোমেলো, সে নিজেও ভিজে যাচ্ছে। বলতে বলতেই রোজার হাতের বাঁধন খুলে দিল আহমেদ। রোজা স্তব্ধ যন্ত্রের ন্যায় তখনও বসে রয়েছে। তার চোখ শুধু অবাক হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে। রোজা মনে মনে ভাবছে, সে যদি এখন ক্ষমা চায়, আহমেদ কি তাকে ক্ষমা করবে? সে কখনো ভাবেনি আহমেদ এখানে আসবে, তাও একা। তার মন ভেতরে ভেতরে আহমেদের প্রতি অভিমান ভরে আছে, কিন্তু এই মুহূর্তে আহমেদের উপস্থিতি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। আপনি কেন এসেছেন? রোজা ক্ষীণ স্বরে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল একটা মিশ্র অনুভূতি, অভিমান আর বিস্ময়ের মিশ্রণ। আহমেদ ধীরে ধীরে গভীরভাবে রোজার চোখের দিকে তাকালো। কেন যেন আহমেদের মনে হলো রোজা একটু আগে খুব কান্না করেছে। মায়া ভরা নয়ন চূড়া অশ্রুসিক্ত হয়ে রক্তের মতো লাল আভা ফুটে রয়েছে। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? সব কিছু জানার পরেও আমি বসে থাকবো? তুমি তাই ভেবেছিলে রোজা? নিজেকে নিজের মতো আমাকে ভাবো। আহমেদের কণ্ঠ ছিল গভীর, আবেগময়, এবং তাতে ছিল এক ধরনের চরম প্রতিজ্ঞা। রোজা কিছু বলতে পারল না। আহমেদের বলা শেষের কথাটা একদম তার বুকে গিয়ে বিঁধল। এতক্ষণ ধরে নিজের গলিতে আঘাতপ্রাপ্ত পায়ে যন্ত্রণা অনুভব না করলেও আহমেদের উপস্থিতিতে কেন যেন রোজার এখন পুরো শরীরটাই ব্যথা করছে। এই মুহূর্তে রোজা এখন সমস্ত যন্ত্রণা অনুভব করতে পারছে। অসম্ভব ব্যথা করছে তার পায়ে, যেখানে গুলিটা লেগেছে। এই দৃশ্য দেখে জাভেদের রাগ আরো বেড়ে গেল। সে বিরক্তির স্বরে বলে উঠল, এখানে কি সিনেমা শুটিং চলছে? তোমরা তোমাদের নাটকগুলো বন্ধ করো তো। অসহ্যকর। আহমেদ রোজার থেকে চোখ সরিয়ে চোখ শক্ত করে জাভেদের দিকে তাকিয়ে দাঁতে চেপে বলল, শুক্রিয়া আদায় কর, তুই এখনো বেঁচে রয়েছিস জাভেদ। একটু আগে জাভেদ তার দলবল নিয়ে চলে গিয়েছে শ্যামপুর থেকে। আজ ইচ্ছে করেই আহমেদ বা রোজা কেউ কিছু করেনি। এই জায়গাটা এমনিতেই তেমন একটা ভালো নয়। তার মধ্যে তাদের সাথে আজ কোনো রকম অস্ত্র নেই। যাওয়ার আগে জাভেদ হুমকি স্বরূপ আহমেদ এবং রোজাকে বলে গিয়েছে, আজ তোদেরকে ইচ্ছে করে ছেড়ে দিলাম। এনেছিলাম শুধুমাত্র হুমকি দেবার জন্য। একটা কথা মনে রাখ, আমার পিছনে লাগতে আসিস না। এখনো সময় রয়েছে। আমার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়ে এমনিতেই অনেক বড় ক্ষতি করেছিস আমার। এই জন্য আজ শুধুমাত্র ট্রেলার দেখাইলাম। বেশি বাড়াবাড়ি করলে দুটোকেই একদম গুম করে দেবো। আহমেদ চুপ ছিল, ইচ্ছে করে কিছু বলেনি। সে আজ কোনো রকম ভায়োলেন্স চাচ্ছে না। যাওয়ার আগে জাভেদ আহমেদ এবং রোজার গাড়িগুলোকেও পুড়িয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে,
আজ দেখি তোরা এখান থেকে বের হোস কি করে। সমস্ত কিছু শেষ করে দিয়ে জাভেদ রায়ান শ্যামপুর থেকে বেরিয়ে গিয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গিয়ে মুষলধারা বৃষ্টি পড়তে থাকলো। আহমেদ রোজাকে আরও চেপে ধরে। রোজা দুর্বল কণ্ঠে বলল। আমরা এখন ফিরে যাব কি করে? আহমেদ রোজার গালে হাত দিয়ে বলল। চিন্তা করো না, শ্যামপুরে এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার একটা বাংলো রয়েছে। আজকে রাতটা সেখানে থাকি। এখন এখানে নেটওয়ার্কও পাবো না। কাল সকালে কোনোভাবে সৌরভকে খবর দেব। এখন উঠো এখান থেকে, অনেকক্ষণ ভিজেছো, জ্বর চলে আসবে। আহমেদ রোজাকে টেনে তুলতে গেল। সেই মুহূর্তে রোজার পায়ে টান লাগলো। আর্তনাদ গিয়ে চিৎকার করে উঠল সে। চমকে গেল আহমেদ। কি হলো রোজা, ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে? আমি তো তোমাকে সেভাবে ধরিনি। রোজা দুর্বল চোখে তাকালো আহমেদের দিকে। একটু চিৎকার দিতেই লোকটা কেমন উত্তেজিত হয়ে গেল। আহমেদ এখনো বুঝতেই পারেনি যে রোজার পায়ে গুলি লেগেছে। রোজা প্রথমে চাইল না বলতে, কিন্তু এভাবে আরো কিছুক্ষণ থাকলে রোজার পায়ে ইনফেকশন হয়ে যেতে পারে। রোজা ধীরে ধীরে বলল। আমার পায়ে গুলি লেগেছে। আহমেদ থমকে গেল। অবাক হয়ে ভয়ার্থ কণ্ঠে কিছু বলতে গেলে রোজা আবারও বলে ওঠে। সমস্যা নেই, পায়ের ভেতরে ঢোকেনি, শুধুমাত্র ঘেঁষে বেরিয়ে গিয়েছে। শ্রান্ত ও হতাশায় ভরা রাতের অন্ধকারে আহমেদ থমকে বসে রোজার দিকে তাকালো। তার প্রিয় নারীর শরীর ক্ষত বিক্ষত এবং আহত পায়ের দিকে তার নজর পড়তেই হৃদয়ে এক রক্তক্ষরণ অনুভব করলো। আহমেদ আহাজারি করে বলতে লাগলো। এটা কিভাবে হলো? হ্যাঁ, সাবধান থাকো না কেন তুমি? বারবার সাবধান থাকতে বলি, আল্লাহর ওয়াস্তে একটা কথাও শোনো না আমার। বেশি মাতব্বরি করতে কে বলেছিল তোমায়? হায় আল্লাহ, এখানে তো কোনো হসপিটালও নেই। এই মুহূর্তে তোমাকে হসপিটালে নিয়ে যাব কিভাবে? এতটা ইনফেকশন, এটা তো ইনফেকশন করতে পারে। তুমি রক্তাক্ত পানিয়ে বৃষ্টির মধ্যে ছিলে। আমি ঠিক আছি। রোজা বলল, কিন্তু তার কণ্ঠে ছিল এক ধরনের নৈরাজ্য। সে চাইছিল শক্তিশালী থাকতে, কিন্তু নিজেকে দমিয়ে রাখতে পারছিল না। আহমেদ তার পায়ের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল। দেখতেই তো পাচ্ছি কতটা ঠিক আছো, এজন্যই তুমি তখন এভাবে ছিলে। তাই তো বলি, তোমার মতো একটা মেয়ে জাভেদের সামনে এভাবে দুর্বলভাবে তো বসে থাকার কথা নয়। তুমি তো পারলে জাভেদকে ঘুষি মেরে দিতে। কথা মিথ্যে নয়, আসলেই গুলিটা না লাগলে রোজা একা একাই সবাইকে হ্যান্ডেল করতে পারত। জাভেদ তো মোটের উপর 15 থেকে 20 জন লোক নিয়ে এসেছে। এই রকম গুটি কয়েক ছেলে পেলে তো রোজার বাহাতের খেল। আহমেদ এবার আরো কাতর কণ্ঠে বলে উঠল। এখন কি হবে এটার? খুব ব্যথা করছে? অবশ্য ব্যথা তো করবেই। তোমার খুব ঠান্ডা লাগছে তাই না? দাঁড়াও। আহমেদ নিজের পায়ের জ্যাকেটটা খুলে ফেলল। ভাগ্যিস ভিতরে টি শার্ট পরে এসেছিল। রোজার গায়ে জ্যাকেটটা পেঁচিয়ে দিয়ে পকেট থেকে রুমাল বের করে রোজার পায়ের আহত স্থানটা বেঁধে দিল। রোজা একটু ব্যথা পেলেও চোখ বন্ধ করে সহ্য করলো। চোখ খিচে বন্ধ করে থাকা রোজার দিকে তাকিয়ে বলে উঠল। কিছু হবে না, ঠিক হয়ে যাবে রোজা। একটু সহ্য করে নাও, বাংলোতে চলো। আমি গরম পানি দিয়ে পুরো আহত স্থানটা পরিষ্কার করে দেব। আজকের রাতটা কোনো মতে কষ্ট করে পার করে দাও মাই কুইন। কালকে ভোরেই হসপিটালে নিয়ে যাব তোমাকে। একটু কষ্ট করে সহ্য করে নাও, ঠিক আছে? আহমেদের এসব কথায় আগে রোজা তাচ্ছিল্য হাসত, কিন্তু আজ তার জন্যে আহমেদের এমন উত্তেজনা দেখে তার চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো সে। আহমেদ রোজার পায়ের ক্ষততে নরমভাবে স্পর্শ করল। সেই গুলির দাগ এখনো তাজা। তার হৃদয় ভেঙে এলো। রোজা একটা শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে আস্তে করে বলল। সরি। আহমেদ প্রথমে অবাক হলো। মাথা নামিয়ে রাখা রোজার দিকে তাকিয়ে কিছু একটা মনে করে বলে উঠল। রোজা একইভাবে উত্তর দিল। এমনিতেই ইচ্ছা করলো তাই। আহমেদ ব্যঙ্গ করে বলে উঠল। তোমার সরি তুমি তোমার নিজের কাছে রাখো রোজা। এসব সরি ধুয়ে কি আমি পানি খাবো? আসছে সরি বলতে। আমার তোমাকে হলেই চলবে। এখন উঠো তো তাড়াতাড়ি, বাংলোতে যেতে লাগবে। এমনিতেই ভিজে গেছো, আরও ভিজলে জ্বর চলে আসবে।
রোজা এবার অসহায় কণ্ঠে বলে উঠল। আমার খুব ঠান্ডা লাগছে, পা অবশ হয়ে গিয়েছে, হয়তো হাঁটতে পারবো না। আহমেদ ভ্রুকুচকে বলে উঠল।